আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের 61, 62 এবং 63তম পর্ব। লিখেছেন ইলমা বেহেরুস। ফরিনা পদ্মজার ঘরে প্রবেশ করেই ঘাবড়ে গেলেন। বিছানায় রক্তাক্ত দীর্ঘদেহী একজন পুরুষ সংজ্ঞাহারা হয়ে পড়ে আছে, নাকি মরে গেছে। ফরিনা শিউরে ওঠেন। পদ্মজা ফরিনাকে এক নজর দেখে জগ থেকে গ্লাসে জল নিয়ে ঢকঢক করে পান করল। ফরিনার মনে হচ্ছে বিছানায় পড়ে থাকা রক্তাক্ত পুরুষ মানুষটি রেদওয়ান। যখন শতভাগ নিশ্চিত হলেন এটা রেদওয়ান, মনে তীব্র একটা ভয় জেঁকে বসে তিনি নিঃশ্বাস আটকে পদ্মজার কাছে ছুটে আসেন। চাপা স্বরে প্রশ্ন করলেন, ঋদু কি মরে গেছে? পদ্মজা তাৎক্ষণিক জবাব দিতে পারল না। সময় নিয়ে ধীরে সুস্থে বলল, মরেনি বোধহয়, তবে বেশিক্ষণ এভাবে থাকলে মরে যাবে। পদ্মজার তরঙ্গহীন গলার স্বর ফরিনার ভয়ের মাত্রা বাড়িয়ে দিল। তিনি পদ্মজাকে আচমকা বুকের সাথে জড়িয়ে ধরলেন। পদ্মজা থতমত খেয়ে গেল। ফরিনার হৃৎপিণ্ডের কাঁপুনি টের পায় সে। ফরিনা অস্থির হয়ে বললেন, ওমা। পদ্মজা ফরিনার বুক থেকে মাথা তুলে বলল, কি হয়েছে আম্মা? ফরিনার চোখের দৃষ্টি অস্থির। তিনি ঢোক গিলে বললেন, তুমি পালাইয়া যাও আর আইবা না, রুম্পার মতো চইলা যাও। পদ্মজা বলল, আম্মা, ওরা আমাকে মারবে না, রিদওয়ান ভাইয়াই বলেছে। ফরিনা বলল, মিশা কথা কইছে। পদ্মজা বলল, আম্মা, আপনি এমন করছেন কেন? ফরিনা দ্রুত সংজ্ঞাহীন রিদওয়ানকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তারপর বললেন, তুমি পালায়া যাও। তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবুরে মাইরা ফেলেছে। কিন্তু জুতার সপ সপ আওয়াজ শুনে ফরিনা থমকে যান। এরকম আওয়াজ মজিদের জুতাই হয়। মনে হয় জুতায় পানি নিয়ে হাঁটছেন। তিনি আতঙ্কের চোখ দুটি বড় বড় করে তাকালেন। মজিদ তো ঘরে ছিল না, কখন চলে এলো? আর যতক্ষণ মজিদ ঘরে থাকে ততক্ষণ ফরিনাকেও ঘরে থাকতে হয়। তিনি পুরোপুরি নিশ্চিত মজিদ এখন পদ্মজার ঘরে আসবে আর রেদওয়ানকে দেখে ফেলবে। তিনি পদ্মজার আলমারি খুলে তালাচাবি বের করলেন। একটা ঝড় থামতেই যেন আরেকটা ঝড় শুরু হয়েছে। পদ্মজা ফরিনাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, আম্মা, কিন্তু কি? বাবু মানে ওনাকে মেরে ফেলেছে মানে? আপনি কিভাবে জানেন আম্মা? ফরিনা নিজের এক হাতে পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। তারপর দৌড়ে বেরিয়ে যান ঘর থেকে। বারান্দায় পা রাখতেই মজিদের সাথে দেখা হয়। ফরিনা মজিদের উপস্থিতি অগ্রাহ্য করে পদ্মজাকে টেনে নিয়ে যায় 3 তলায়। মজিদ হতভম্ব হয়ে দেখলেন ঘটনা। পদ্মজা বারবার জিজ্ঞেস করেছে ফরিনাকে, আম্মা, আপনি এটা কি বললেন? আমার বুক কাঁপছে। আম্মা, কোথায় যাচ্ছেন? মজিদ পদ্মজার ঘরে উকি দিলেন। তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি বিছানার উপর রেদওয়ানকে দেখতে না পেলেও রেদওয়ানের পাজোড়া চোখে পড়ে যায়। তিনি হন্তদন্ত হয়ে ঘরে ঢোকেন। চাদর সরিয়ে রেদওয়ানকে দেখে আটকে উঠল। এদিকে ফরিনা পদ্মজাকে ঠেলে একটা ঘরে ঢুকিয়ে দেন। ঘরের দরজাটি লোহার। পদ্মজা ধাক্কা খেয়ে ঘরের মধ্যেখানে পড়ে। সে মেঝে থেকে উঠতে উঠতে ফরিনা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন। পদ্মজা আচমকায় ঘটনায় হতবুদ্ধি হয়ে পড়েছে। তার মাথায় বারবার বাজছে, তোমার আব্বা ওই শকুনের বাচ্চা আমার নিষ্পাপ কলিজার টুকরা বাবুরে মাইরে ফেলেছে। পদ্মজা 2 হাতে মুখ চেপে ধরে। তার মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে, এক্ষুনি মারা যাবে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। ফরিনা বলছিলেন, সম্পত্তির জন্য হলেও আমিরকে ওরা জানে মারবে না। এজন্যই পদ্মজা ধৈর্য ধরে 5 দিন কাটাতে পেরেছে। ভেবেছিল শরীরে একটু শক্তি জমিয়ে তারপর সে তার স্বামীকে খুঁজে বের করবে। কিন্তু আগে ফরিনা যা বললেন তাতে পদ্মজার কলিজা ফেটে যাচ্ছে। রেদওয়ান শর্ত দিয়েছিলেন, পদ্মজা ঢাকা চলে গেলে আমিরকে ছেড়ে দিবে। পদ্মজা তাই মানত, শুধু না করে আরেকটু কথা বের করতে চেয়েছিল সে। তার আগেই রেদওয়ান আক্রমণ করতে উদ্যত হয় আর পদ্মজাও আঘাত করে বসে। 5 দিনের সব ধৈর্য পরিকল্পনা উলটপালট হয়ে গেল ফরিনার এক কথায়। পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা, আম্মা, কেন আটকালেন আমাকে? দরজা খুলুন। আম্মা, আপনার ছেলের কি হয়েছে? কি বললেন আম্মা? ফরিনা হাতের চাবিটা দূরে ছুঁড়ে ফেললেন। সিঁড়িতে শব্দ হচ্ছে দপদপ। তিনি নিজের হাতের দিকে তাকিয়ে দেখলেন অস্বাভাবিকভাবে হাত কাঁপছে পা। মজিদ, খলিল একসাথে উঠে আসে। ফরিনার সামনে এসে দাঁড়ায়। ফরিনা ভয়ে জমে গেছেন। মজিদের চেহারা ক্ষুব্ধ। তিনি রাগে গজগজ করতে করতে প্রশ্ন করলেন, রেদওয়ানকে পদ্মজা আঘাত করেছে? ফরিনা কিছু বললেন না। মজিদের গলার স্বর শুনে পদ্মজা চুপ হয়ে যায়। ফরিনা এলোমেলো দৃষ্টি নিয়ে কাঁপছে। খলিল বললেন, ভাবিরে জিগাও কেন? ওই সেরি ছাড়া আর কারো এত সাহস আছে? এই সেরি এই ঘরের ভেতর। ফরিনা দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে আছেন। খলিলের প্রশ্ন শুনে আরো শক্ত হয়ে দাঁড়ালেন। মজিদ ফরিনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। দরজায় তালা। তখনও পদ্মজা দরজায় থাপ্পড় দিয়ে ডাকলো, আম্মা, আম্মা, দরজা খুলুন। কি হচ্ছে ওখানে? মজিদের ক্ষুব্ধ চেহারা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তিনি ফরিনার কাছে চাবি চাইলেন। চাবি দাও। কি বলছি, কানে যায় না? চাবি দাও। ফরিনা আমতা আমতা করে বলল, নেই। মজিদ ফরিনার মুখ চেপে ধরেন। তারপর চাপা স্বরে বললেন, চাবি দাও। ফরিনা তাও বললেন, চাবি নেই। মজিদ আরো একবার বললেন, চাবি দাও বলছি। শাড়ির কোন ভাঁজে লুকিয়ে রেখেছ? ফরিনা বলল, চাবি নেই, চাবি নেই আমার কাছে। গলা উঁচিয়ে বলল ফরিনা। খলিল দরজায় জোরে কয়টা লাথি দিলেন। তালা ভাঙার চেষ্টা করলেন। দুবদাব শব্দ।
সেই সাথে পদ্মজাকে উদ্দেশ্য করে নোংরা গালি। খলিলের মুখের ভাষা শুনে পদ্মজার কান ঝাঁঝা করে উঠল। ঘৃণায় চোখ মুখ কুঁচকে যায়। ফরিনার উঁচু বাক্য শুনে মজিদ হাওলাদার রাগে কাঁপতে থাকলেন। ফরিনার এত সাহস কবে হলো? তিনি ফরিনার শরীরে হাতের চাবি খুঁজতে খুঁজতে বললেন, চাবি কোথায় রাখছো? জলদি বলো, নয়তো এরপর যা হবে ভালো হবে না। ফরিনার শরীর কাঁপছে ভয়ে। তিনি জানেন এই মুহূর্তে তিনি খুন হয়েও যেতে পারেন, তবুও চাবি দিবেন না, নয়তো ওরা পদ্মজাকে খুন করে ফেলবে। ওরা পারে না এমন কিছুই নেই। মজিদের নিকৃষ্ট অনেক কাজের সাক্ষী তিনি। এই মানুষটা তার জীবনে জাহান্নাম। মজিদ রাগে হুঁশজ্ঞান হারিয়ে ফেলে। ফরিনা কিছুতেই কথা মানছে না বলে ছোট ভাইয়ের সামনে ফরিনার শাড়ি টেনে খুলে ফেললেন তিনি, আর বললেন, চাবি কোন চিপায় রাখছো বলো, নয়তো মেরে পুঁতে ফেলবো। ফরিনা টু শব্দটাও করলেন না। খলিলের সামনে যুবতীকালে তাকে বিবস্ত্র করেও মজিদ মেরেছে। সম্মান ইজ্জত কবেই হারিয়ে গেছে, নতুন করে হারানোর কিছুই নেই। বয়স অনেক হয়েছে, তবে এদের শিকার পদ্মজাকে হতে দিবে না কিছুতেই। মজিদ কোনোভাবেই ফরিনার কাছ থেকে চাবি উদ্ধার করতে পারেনি। এদিকে রেদওয়ানের অবস্থা খারাপের দিকে। খলিল দ্রুত নিচে চলে গেলেন। মজিদ ফরিনাকে মেঝেতে ফেলে ইচ্ছে মতো লাথি থাপ্পড় দেন, সাথে বিশ্রী গালিগালাজ। চারপাশ ফরিনার কান্নায় ভারী হয়ে ওঠে। ফরিনার কান্নার স্বর পদ্মজার কানে আসতেই সে চিৎকার করে বলল, আব্বা আমাকে মারবেন না, আব্বা দোহাই লাগে, আম্মা লাশের মতো হয়ে গেছে, আব্বা আমাকে মারবেন না, আমাকে মারেন আব্বা, আম্মা আপনি দরজা খুলুন, আমাকে এভাবে কেন মারছেন আব্বা? আপনি তো অলন্দপুরের ফেরেশতা ছিলেন আব্বা, আপনার এমন রূপ কেন? আম্মা দরজা খুলুন, আব্বা আমার খুব কষ্ট পাচ্ছে, অনুরোধ করছি আর মারবেন না। বাইরে ফরিনার কান্না, ভেতর থেকে পদ্মজার কান্না, আর দরজায় এলো বাতারি থাপ্পড়ের আওয়াজ। সব মিলিয়ে চারিপাশ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। খলিলের ডাক শুনে মজিদ চলে গেলেন, কিন্তু যাওয়ার পূর্বে ফরিনার পেটে বড় একটা লাথি বসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ফরিনার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। মজিদ চলে যাওয়ার মিনিট দুয়েক পর লতিফা দৌড়ে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় সে দুইবার হোঁচট খেল। তারপর ফরিনার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে বলল, খালাম্মা আপনি কেন খালুর বিরুদ্ধে গেলেন? ও খালাম্মা কথা কোন খালাম্মা। লতিফার ব্যাকুল কণ্ঠস্বর শুনে পদ্মজা আরো জোরে জোরে থাপ্পড় দেয় দরজায়। বলল, লুতুবুবু আম্মার কি হয়েছে? লুতুবুবু দরজা খোলো, ও লুতুবুবু। ফরিনা অস্পষ্ট স্বরে লতিফাকে বললেন, তোর খালু চইলে গেছে? লতিফা বলল, হ গেছে। ফরিনা বলল, বাড়ি থেকে বাইর হয়েছে? ফরিনার কণ্ঠ নিভে আসে। লতিফা ফরিনার মাথাটা সাবধানে মেঝেতে রেখে বারান্দা থেকে বাইরে উকি দিল। মজিদ, খলিল, মদন আর বাড়ির দারোয়ান মিলে গরুর গাড়ি দিয়ে রেদওয়ানকে নিয়ে যাচ্ছে। গেটের কাছাকাছি চলে গেছে। সে ফরিনাকে এসে বলল, বাইর হইয়া গেছে খালাম্মা। পদ্মজা দরজায় এলোপাতারি থাপ্পড় দিচ্ছে, বিকট শব্দ হচ্ছে। ফরিনা আঙ্গুলের ইশারায় ডান দিকটাই দেখতে বললেন, ওইখানে খুঁজে দেখ, চাবি পাবি একটা, দরজাটা খুইলা দে। লতিফা ফরিনার কথা মতো চাবি খুঁজলো, পেয়েও গেল। তারপর দরজা খুলতেই পদ্মজা হুড়মুড়িয়ে বের হয়। ফরিনাকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। গায়ে শাড়ি নেই, পেটিকোট হাঁটু অব্দি তোলা, মিষ্টি রঙের ব্লাউজের রক্তের দাগ, নাক দিয়ে রক্ত ঝরছে, দুই চোখ ফুলে গেছে, হাতে পায়ে জখম। বয়স্ক মানুষটাকেও ছাড়েনি। পদ্মজা হাঁটু গেড়ে বসে ফরিনাকে জড়িয়ে ধরে কাঁদলো, আম্মা আপনি কেন চাবিটা দিলেন না? এরা মানুষ, নিজের বউকে কেউ এভাবে মারে? লুতুবুবু আম্মাকে ধরো। লতিফা ফুপিয়ে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলল, পদ্মজা তুমি কিচ্ছু জানো না, খালু এমনেই মারে। পদ্মজা বলল, এখন ধরো আম্মাকে। লতিফা পদ্মজা দুজন মিলে ফরিনাকে ধরে ধরে তিনতলার আরেকটি রুমে নিয়ে যায়। যে ঘরটিতে প্রথমে রুম্পা ছিল, তারপর রানী। নিচতলা অব্দি নিয়ে যাওয়া সম্ভব না। ফরিনা মেঝেতে পা সোজা করে ফেলতে পারছে না। চোখ দুটি বারবার বুজে যাচ্ছে। পদ্মজার একটা অদ্ভুত অনুভূতি অনুভব হচ্ছে, যেমনটা তার মায়ের মৃত্যুর আগে অনুভব হয়েছিল। পদ্মজার গা কেঁপে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। মনে মনে কেঁদে বলল, আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে? কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? আমার চারপাশ সাথে নির্মম কেন? কোথায় আছো আম্মা? কোথায় আছেন পারিজার আব্বু? আমি ভীষণ একা, ভীষণ। পদ্মজার হেসকি উঠে গেল। সে ঢোক গেলে নিজেকে সামলাই। ফরিনার যত্ন নিতে হবে তার। ফরিনাকে বিছানায় শুইয়ে দিতেই তিনি থেমে থেমে বললেন, আমার কই মাছের জান, আমি মরতাম না, তুমি পালাই যাও। পদ্মজা বলল, আম্মা আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। লুতুবুবু হালকা গরম পানি আর আমার ঘরের আলমারির ডান পাশের ড্রয়ার থেকে সাবলুনার তুলা নিয়ে আসো। পদ্মজার আদেশ পাওয়া মাত্র লতিফা বেরিয়ে গেল। ফরিনা করুণ চোখে পদ্মজার দিকে চেয়ে বলল, কান্দো কেড়ে, কান্দো না। পদ্মজার সুন্দর দুটি চোখে জলের পুকুর, বিরতিহীনভাবে পানি গড়িয়ে পড়ছে গলায়, বুকে। সে ফরিনার এক হাত কপালে ঠেকিয়ে হতাশ হয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আম্মা আমি কি করব? যখনই ভাবে এবার সব ঠিক হয়ে যাবে, তখনই ভয়ঙ্কর সব ঘটনার সম্মুখীন হতে হয়। আমি আর পারছি না, এত খারাপ পরিবেশে আমি আর নিতে পারছি না আম্মা। নিজেকে কিছুক্ষণ আগেও শক্তিমান মনে হয়েছে আমি চাইলে সব পারবো, কিন্তু এখন খুব দুর্বল মনে হচ্ছে। আমি ওদের বিরুদ্ধে পেরে উঠছি না। আপনি ভালো হয়ে উঠুন আম্মা, আপনার ছেলে কি সত্যি
সত্যি? পদ্মজা তাকিয়ে দেখল ফরিনার চোখ বোঝা অবস্থায় আছে। পদ্মজার বুক স্যাত করে উঠল। সে ফরিনার নাকের কাছে হাত নিয়ে পরীক্ষা করলো নিঃশ্বাস নিচ্ছে কিনা। নিঃশ্বাস নিচ্ছে। সেই সময় লতিফা স্যাবলুন তুলা আর হালকা গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো। ফরিনা ঘুমাচ্ছেন, কথা বলার অবস্থায় নেই। পদ্মজার গায়ে ঘা হয়েছে। 5 দিনে কি কাটাছেরা ভালো হয়? শীতের কারণে উল্টো আরো কষ্ট বাড়ে। পায়ের অবস্থা যা তা, তাতে অবশ্য যায় আসে না পদ্মজার। সে অস্থির হয়ে আছে, বুকে একটা ফোঁটাও শক্তি নেই। রিদওয়ান দুপুরে জঙ্গল থেকে ফিরেছিল। পদ্মজার ধারণা আমির জঙ্গলে কোথাও বন্দি আছে, অথবা লাশটা হলেও আছে। ভাবনাটা পদ্মজার মাথায় আসতেই সে দ্রুত মাথা চেপে ধরে বিড়বিড় করে, না আমি কি ভাবছি, কিছু হয়নি, কারো কিছু হয়নি, সবাই ভালো আছে। সে লতিফার দায়িত্বে ফরিনাকে রেখে নিচতলায় নেমে আসে। সাথে ছড়িয়ে রামদা নিয়েছে। আজ খোপা করেনি, বেনি করেছে। বাড়িতে কোনো পুরুষ নেই, সবাই হাসপাতালে। ওরা ফিরলে সে আর আস্ত থাকবে না। তার আগেই আমিরকে বের করতে হবে। সেই সাথে লুকোনো গুপ্ত রহস্য। সদর ঘরে আমিনা ছিলেন। তিনি আলোকে খিচুড়ি খাওয়াচ্ছেন। নির্বিকার ভঙ্গি, কোনো তাড়া নেই, চিন্তা নেই। রেদওয়ানের অবস্থা কি দেখেননি? এই মানুষটা শুধু রানীর জন্যই কাঁদেন, আর কারো জন্য না। কিন্তু কেন? পরিবারের সবার সাথে দূরত্ব বজায় রাখেন, যদি কথা বলেন তাও অহংকারী কটু কথা। পদ্মজা বেরিয়ে পড়ে। সন্ধ্যার নামাজ পড়েই বেরিয়েছে। আজ জঙ্গলে মরবে, নয়তো আগামীকালে এই বাড়ির পুরুষগুলোর হাতে। সে মনে মনে মৃত্যু মেনে নিয়েছে। ধীর পায়ে হেঁটে জঙ্গলে ঢোকে। বোনদের কথা খুব মনে পড়ছে। সে মারা গেলে তাদের কি হবে? খুব কি কাঁদবে? কাঁদতে কাঁদতে জ্বর উঠে যাবে বোধহয়। পূর্ণা তো খুব কান্নার পর জ্বর হয়। প্রেমা নিজেকে সামলাতে পারবে? এসব ভাবতে ভাবতে একসময় পদ্মজা মানুষের উপস্থিতি টের পেল। ফিসফিসিয়ে কাছে কোথাও কেউ কথা বলছে। পদ্মজা এখনো ভালো করে জঙ্গলের ভেতরে প্রবেশ করেনি। সে হিজল গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আস্তে আস্তে দুটি মানুষ চোখের পর্দায় ভেসে ওঠে। তারা জঙ্গলের পশ্চিম দিক থেকে আসছে। অস্পষ্ট তাদের মুখ। জঙ্গল থেকে বেরিয়ে অন্দরমহলের পিছনে গিয়ে দাঁড়ালো তারা। একটা মুখ চিনতে পারে পদ্মজা, মৃদুল। মৃদুলের হাতের টর্চ। সেই টর্চের আলোতে পাশের জনের হাত ভেসে ওঠে। এক হাতে লাল তাজা রক্ত, অন্য হাতে রামদা। পদ্মজা শিউরে ওঠে, ঘামতে থাকে। উত্তেজনায় তার হৃৎপিণ্ড ফেটে যাওয়ার উপক্রম। গলা শুকিয়ে কাঠ। মৃদুল কিছু একটা বলে। উত্তরে আগন্তুক কিছু একটা বলে। ঝাপসা আলোয় মৃদুলের সাথে লোকটার দেহ আর চুল স্পষ্ট হয়। লম্বা শরীর, মাথায় ঝাঁকড়া চুল, চারপাশ থমকে যায়। পদ্মজার শরীর বেয়ে যেন মুহূর্তেই শীতল কিছু একটা ছুটে যায়। সে বিস্ময়ের ঘোর কাটাতে পারছে না। চন্দ্র তারকাহীন আকাশের কারণে চারপাশ অদ্ভুত ভয়ঙ্কর হয়ে আছে। পদ্মজার মুখ ঘেঁষে একটা পাতা মাটিতে পড়ল। সাথে সাথে সে ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। যখন ব্যাপারটা বুঝতে পারল, নিজে ভয় পাওয়া দেখে নিজের উপর খুব বিরক্ত হয়। 2 পা এগিয়ে সে অন্দরমহলের পিছনে তাকায়। আধা অন্ধকারে আবিষ্কার করল মৃদুল এবং আগন্তুক নেই। চোখের পলকে যেন মুহূর্তেই ভোজবাজের মতো নাই হয়ে গেল। পদ্মজার মস্তিষ্ক সাবধান হয়ে উঠল। মৃদুলের মধ্যে খাপলা আছে ভাবতেই ইচ্ছে করছে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে সবকিছু ভাবতে পারে, সবকিছু। পদ্মজা তার পরিকল্পিত পথ ধরে হাঁটা শুরু করলো। মনে মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মৃদুল জঙ্গলের ভিতরে ঢোকেনি তো? আর দীর্ঘদেহী কোকড়া চুলের আগন্তুক কি সাথে রয়েছে? পদ্মজা এক হাতে ছুরি নিল, অন্য হাতে রামদা। তার চোখের দৃষ্টি প্রখর। চারিপাশে চোখ বুলিয়ে সাবধানে এক পা করে এগোচ্ছে। নিঃশ্বাস যেন আটকে আছে। এই বুঝি কেউ আক্রমণ করে বসলো। সেদিন যতটুকু এসেছিল সে, ঠাউট করে নিরাপদভাবে ঠিক ততটুকুই চলে আসে পদ্মজা। সামনে বড় বড় গাছ, ডালপালা মেলে দাঁড়িয়ে আছে ভুতুড়ে পরিবেশ। পদ্মজা কেন যেন নিশ্চিত আজও কেউ থাকবে এখানে, অজানা রহস্যজাল পাহারা দেওয়ার জন্য। আর আশেপাশেই আছে সেই গুপ্ত রহস্যজাল। পদ্মজার শিরায় শিরায় প্রবল উত্তেজনা বয়ে যায়। কয়েকটা গাছ পেরিয়ে সে থমকে দাঁড়ালো। একটা শব্দ ভেসে আসছে কানে। পদ্মজা দুরু দুরু বুকে শব্দ ঐশ্য লক্ষ্য করে তাকালো। কিছুটা দূরে একজন লোক উবু হয়ে বসে আছে, সম্ভবত প্রস্রাব করছে। পদ্মজা প্রস্তুত হয় লোকটিকে পিছন থেকে আক্রমণ করার জন্য। কিন্তু অগত্যা কারণে তার হাত কেঁপে উঠল। সে কাউকে প্রাণে মারতে পারে না, সে সাহস হচ্ছে না। একটা খুন করেছে ভাবলেই তার গা কেঁপে ওঠে। সেদিন খুনটা তার নিজের অজান্তেই হয়ে গিয়েছিল। সে যেন ছিল অন্য এক পদ্মজা। সেই পদ্মজাকে সে নিজেও চিনত না। পদ্মজা অস্থির হয়ে কিছু একটা খোঁজে। লোকটা উঠে দাঁড়ায়। পদ্মজা দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। আড়াল থেকে উকি দিয়ে রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকে লোকটার দিকে। লোকটির মুখ অস্পষ্ট, অবয়ব শুধু স্পষ্ট। পরনের লুঙ্গি ও সোয়েটার পরা, মাথায় টুপিও রয়েছে। লোকটা হাঁটা দেখে মনে হচ্ছে না সে টের পেয়েছে অন্য কারো উপস্থিতি। তবুও পদ্মজার নিঃশ্বাস আটকে যায়। সে রামদা শক্ত করে ধরল। লোকটি তার কাছে আসতেই সে শরীরের সবটুকু জোর দিয়ে মাথায় আঘাত করে। লোহার রামদার এক পাশের আঘাতে লোকটি লুটিয়ে পড়ে মাটিতে। গোঙানির শব্দ করে হাত পা ধাপড়াতে থাকলো। সেকেন্ড কয়েক পরে দেহ নিস্তেজ হয়ে যায়।
পদ্মজার বুক ফুলে নিঃশ্বাস বেরিয়ে আসে। তবে লোকটাকে কাঁচা খেলোয়াড় মনে হলো, এক আঘাতেই কুপকাত। পদ্মজা একবার ভাবলো টর্চের আলোয় লোকটার মুখ দেখবে। তারপর মাথায় এলো টর্চের আলো দেখে যদি উৎপাতা বিপদ তার উপস্থিতি টের পেয়ে এগিয়ে আসে, তাই আর টর্চ জ্বালালো না। সে নিতর দেহটিকে পিছনে ফেলে সামনে এগিয়ে গেল। বাতাসে শাঁসা শব্দ, ঝিঝি পোকার ডাক আর অশরীরের মতো দাঁড়িয়ে থাকা গাছপালা আর রাতের অন্ধকার বারবার পদ্মজার পা হিম করে দিচ্ছে। পদ্মজা নিজের মধ্যে সাহস জোগানোর চেষ্টা করছে। বড় বড় গাছপালা ফেলে সে খোলা জায়গায় এসে দাঁড়ালো। সামনে কোনো বড় গাছ নেই। জঙ্গলের মাঝে এরকম খোলা জায়গা কেন? এতে কি কোনো রহস্য লুকিয়ে আছে? একদম খোলা তাও না, জঙ্গলে লতা পাতা রয়েছে, তবে একটু অন্যরকম। লতা পাতার মাঝে যোগ বা কোনো বিষাক্ত জীব থাকতে পারে। বিপদের কথা ভাবতেই পদ্মজা ঝুঁকি নিল। সে পা বাড়ালো সামনে। কয়েক কদম এগোতেই জুতে ভেদ করে কাটা ফুটে পায়ে আঘাতে আবার আঘাত লেগেছে। ব্যথায় পদ্মজার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। সে কাটা বের করার চেষ্টা করে। চোখ দিয়ে টপ টপ করে জল বেরোয়। রক্ত জোবার ঠোঁট দুটি জলে ভিজে যায়। মৃদুল এদিক ওদিক দেখে বলল, লিখন ভাই চলো চইলা যাই। অসহনীয় যন্ত্রণায় লিখনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সেসবকে তোয়াক্কা না করে সে বলল, পদ্মজার খোঁজ নিতে হবে আগে। মৃদুল বুঝতে পারছে না কি করবে সে। লিখনের হাত থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দুপুরে সে পূর্ণার সাথে দেখা করতে মোড়ল বাড়িতে গিয়েছিল। পূর্ণার চোখ মুখ ফুলে যাতা অবস্থা। অনেক কান্নাকাটি করে পদ্মজার জন্য। পূর্ণা আশঙ্কা করছে তার বোন ভালো নেই। মৃদুলেরও তাই মনে হয়। সে যেতেই পূর্ণা ঝরঝর করে কাঁদতে থাকলো। তখন আসে লিখন শাহ। তার শুটিং শেষের দিকে, সপ্তাহখানেক পর ঢাকা ফিরবে, তাই পূর্ণাদের সাথে দেখা করতে এসেছিল। পূর্ণাকে এভাবে কাঁদতে দেখে লিখন বিচলিত হয়ে পড়ে। তারপর প্রশ্ন করে বিস্তারিত জানতে পারে। লিখন হাওলাদার বাড়িতে আসতে চাইলে মৃদুল না করলো। সে বলল ঢুকতে দিবে না। লিখন মৃদুলের কথা শোনে না। চলে আসে হাওলাদার বাড়িতে। পিছু পিছু আসে মৃদুল, কিন্তু দুর্ভাগ্যবশত গেটের দারোয়ান ভেতরে ঢুকতে দিল না লিখনকে। তখন মৃদুল লিখনের সাথে পরিকল্পনা করলো তারা বাড়ির পিছনের ভাঙ্গা প্রাচীর পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকবে। লিখন প্রথমে রাজি না হলেও পরে রাজি হলো। সে চিন্তিত হয়ে পড়েছে। পদ্মজার খোঁজ নেই, কথাটা সে ভাবতেই পারছে না। এত বয়সে এসেও সে একটা মেয়ের জন্য এত ব্যাকুল হয়ে পড়েছে, তাও বিবাহিত মেয়ে। এমন মেয়েকে ভালোবেসে ব্যাকুল হওয়া তো সমাজের চোখে খারাপ। এই সমাজের জন্য সে পদ্মজার থেকে নিজেকে এত দূরে রাখে যেন কোনো খারাপ কথা, কোনো দুর্নাম পদ্মজাকে ছুঁতে না পারে। পদ্মজা যেন অসুখী না হয়। সেই পদ্মজার নাকি 4 দিন ধরে কোনো খোঁজ নেই। মৃদুল দেখা করতে চাইলে তাও করতে দেওয়া হচ্ছে না। লিখনের মাথার রক দপদপ করতে থাকে। আধার নামতেই দুজন হাওলাদার বাড়ির পিছনের ভাঙা প্রাচীর দিয়ে বাড়ির সীমানায় ঢুকে পড়ে। বাড়ির পিছনে যে জঙ্গল, সেই জঙ্গল সহ পুরো বাড়ির সীমানা মিলিয়ে চারিদিকে গোল করে প্রাচীর দেয়া। তাই পিছনের প্রাচীর দিয়ে তারা আগে পশ্চিম দিকের জঙ্গলে পা রাখে। মৃদুল একবার মদনের সাথে পশ্চিম দিকে এসেছিল একটা ঔষধি পাতা নিতে। তাই সে জানতো এদিকে বড় বড় কাঁটা আছে যা পথ রোধ করে। এজন্য সে রামদা নিয়ে এসেছে, যা লিখনের হাতে ছিল। লিখন অসাবধানবশত কাঁটার লতাপাতা কাটতে গিয়ে নিজের হাতে আঘাত করে বসে। ফলে ক্ষতের সৃষ্টি হয়। গল গল করে বেরিয়ে আসে রক্ত। রক্তাক্ত হাত নিয়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। মৃদুল চিন্তিত ভঙ্গিতে বলল, ভাই রক্ত তো বন্ধই হইতাছে না। লিখন বলল, কি করা যায় বলো তো? মৃদুল বলল, আসো চইলা যাই, বাজারে যাইবা নয়তো ডাক্তারের বাড়িতে নিয়ে যাব। লিখন বলল, ব্যস্ত হয়ে না মৃদুল। লিখন এক জায়গায় বসলো। তারা অন্দরমহলের বাম দিকে আছে। মৃদুলের হাতে টর্চ নিয়ে লিখন চারিদিকে কিছু দেখলো। তারপর বলল, ওই যে দেখা যাচ্ছে, ওই পাতাটা নিয়ে আসো। মৃদুল বলল, আচ্ছা ভাইয়া। মৃদুল লিখনের দেখানো কয়েকটা পাতা নিয়ে আসে। তারপর কষলে নরম করে লিখনের ক্ষতস্থানে লাগায়। লিখন বলল, হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। মৃদুল বলল, আমরা চইলা যাইলেই পারতাম। লিখন বলল, পদ্মজার খোঁজ না নিয়ে কিভাবে যাই? মৃদুল বলল, পদ্মজা ভাবিরে এত ভালোবাসো ভাই, অবাক করে আমাকে। লিখন মুচকি হেসে বলল, এসব বললো না মৃদুল, এসব বলতে নেই। মৃদুল বলল, সত্যি কথা কইতে ডর কিসের? লিখন ঠোঁটে হাসি রেখেই উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে বলল, বিবাহিত নারী নিয়ে এসব বলতে নেই, সমাজ ভালো চোখে দেখে না। মৃদুল বলল, সমাজরে আমি জুতা মারি। লিখন বলল, তোমার বয়স বেড়েছে ঠিকই, জ্ঞান হয়নি। বলতে বলতে লিখন অন্দরমহলের পিছনে এসে দাঁড়ালো। গাহিম করা ঠান্ডা বইছে, তার পরনে শীতবস্ত্র নেই। ঠান্ডায় জমে যাচ্ছে সে। মৃদুল বলল, এই কথা আমার আম্মাও বলে। লিখন বলল, এসব কথা এখন বাদ দাও। শোনো, আমরা বাড়ির সামনে যাব নাকি পিছন থেকেই কিছু করব? লিখনের ভাবগতি বোঝা যাচ্ছে না। মৃদুল লিখনের দৃষ্টি অনুকরণ করে অন্দরমহলের 2 তলায় তাকালো। পদ্মজার ঘরের জানালার দিকে। প্রশ্ন করলো, পিছনে কি করার আছে? লিখন বলল, পদ্মজার ঘরের জানালার পাশে রেন্ট্রি গাছ দেখছো? গাছে উঠে উকি দিলেই পদ্মজাকে দেখা যাবে, কথা বলাও যাবে। মৃদুল বলল, উঠতে পারো গাছে? লিখন বলল, আরে পুরুষ মানুষ হয়েছে কি জন্য?
মৃদুল বলল, তাহলে গাছে উঠবো আমরা? লিখন বলল, একবার সামনে দিয়ে চেষ্টা করে উচিত, তুমি যাও, গিয়ে দেখো ঢুকতে দেয় নাকি। মৃদুল মুখ কালো করে বলল, দিবে না, আবার অপমান হতে ইচ্ছে করছে না। লিখন বলল, তাহলে চলো গাছে উঠি। মৃদুল চুল ঠিক করতে করতে গুরুতর ভঙ্গিতে বলল, তুমি যখন কইতাছো আমি যাব। লিখন হাসলো। পূর্ণার মতোই মৃদুলের স্বভাব। পূর্ণাকে যে কারণে ভালো লাগে ঠিক একই কারণে মৃদুলকেও ভালো লাগে। মৃদুল চলে যায়। লিখনের মাথাটা ব্যথা করছে। সে দুই হাতে কপালের দুপাশ চেপে ধরে পদ্মজার ঘরের জানালার দিকে তাকিয়ে ভাবে, একজন জনপ্রিয় অভিনেতা হয়ে এভাবে প্রাচীর ডিঙ্গিয়ে লুকিয়ে একপাক্ষিক ভালোবাসার মানুষটাকে খোঁজ নিতে আসাটাকে হয়তো কারো চোখে পাগলামি মনে হবে, কিন্তু তার চোখে গুরুত্বপূর্ণ দায়িত্ব, নিজেকে ভালো রাখার দায়িত্ব। পদ্মজা ভালো আছে ভেবেই সে মানসিকভাবে ভালো থাকে। এই কথা ঠিক, পদ্মজার সাথে আমিরের এত সুখ দেখে তার বুক চিনচিন ব্যথা করে। তবে এটাও ঠিক, পদ্মজার সুখ দেখে সে শান্তিও পায়, বেঁচে থাকার মানসিক মনোবলও পায়। আশা থাকে মনে, আচ্ছা বেঁচে আছে পদ্ম ফুল, চাইলে দূর থেকে দেখা যাবে, চাইলে কথা বলাও যাবে, কিন্তু যদি না বা থাকে তবে। মৃদুল এসে জানালো, শালার বেড়া দুলাভাই নেই, কেউই নেই দরজার সামনে। লিখন বলল, তাহলে চলো সামনে দিয়েই যাই। আমারও কেমন লাগছিল এভাবে লুকিয়ে বাড়ির পিছন দিয়ে। লিখন হাসলো। সে এগিয়ে গেল, সাথে মৃদুল। দুজন অন্দরমহলে প্রবেশ করলো নির্বিঘ্নে, কোনো বাধা আসেনি। আমিনা সদর ঘরে বসেছিলেন। তিনি লিখনকে দেখে বললেন, তুমি এখানে কেড়ে আইসো? মৃদুল ঘরে ঢুকে বলল, ফুপু আম্মা, পদ্মজা ভাবি কই? আমিনা বসা থেকে উঠে দাঁড়ালেন। মৃদুলের কাছে এসে আদরে গলায় বললেন, কই আসিলি বাপ? তোর ফুপাই বক্সে বইলা চইলা যাবি কেন? আমি তোর ফুপু আম্মা আসি না? তুই এইখানেই থাকবি, যতদিন ইচ্ছা থাকবি। মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে বলল, ধুর বাদ দাও এসব কথা, তোমার জামাই একটা ইবলিশ, ইবলিশের ধারে কাছে মানুষদের থাকতে নেই। আমিনা মৃদুলের মুখ ছুঁয়ে বললেন, এমন কই না বাপ। মৃদুল বলল, আদর কইর পরে, এখন কত পদ্মজা ভাবি কই? আমিনা বলল, ঘরেই আছে। মৃদুল বলল, ভাবির কি শরীর ভালো আছে? আমিনা ক্ষণ মুহূর্ত সময় নিয়ে লিখনকে দেখলেন, তারপর বললেন, হ ভালো। মৃদুল বলল, আচ্ছা ফুপু আম্মা, আমরা উপরে যাইতেছি। আমিনা লিখনের দিকে আঙ্গুল তাক করে তীক্ষ্ণ স্বরে বললেন, এই ছেড়াও যাইব? লিখন চোখের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। পরপুরুষ হয়ে পদ্মজার মতো মেয়েকে দেখতে যাওয়া ঠিক হবে না বোধহয়। মৃদুল তো এই বাড়ির আত্মীয়, সে গেলে সমস্যা নেই। মৃদুল কিছু বলার পূর্বে লিখন বলল, আমি এখানে বসি, তুমি যাও। মৃদুল বলল, না ভাই তুমি আসো। লিখন বলল, আরে মৃদুল যাও তো। মৃদুল সিঁড়িতে পা রাখলো। আমিনা ভাবছেন, পদ্মজা তো ঘরেই আছে, বাড়িতে কোনো পুরুষ নেই। এরকম সময় যদি পদ্মজা নিচে নেমে আসে, লিখনের সাথে কথা বলে, আর এই খবর যদি কোনোভাবে খলিল হাওলাদারের কানে যায়, তবে তার রক্ষে নেই। তিনি উঁচু কণ্ঠে ডাকলেন, মৃদুল রে। মৃদুল তাকালো। আমিনা জানেন না পদ্মজা সত্যিই যে ঘরে নেই। তিনি মিথ্যেভাবে বললেন, পদ্মজা তো ঘরে নেই। লিখন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কেন, কোথায় গিয়েছে? আমিনা নির্বিকার কণ্ঠে বলল, আমি কিতা কইতাম, গেছে কোনো কামে। মৃদুল সিঁড়ি ভেঙে নেমে আসলো, বলল, ভাবি একলা গেছে? আমিনা আরেকটা মিথ্যা কথা বলল, না একলা যায় নাই, আমিরের লগে গেছে। মৃদুল উৎসুক হয়ে জানতে চাইল, আমির ভাই বাড়িতে আসছিল? আমি যে দেখি নাই, ভাবছি জরুরি কোনো কামে ঢাকাতে গেছে। আচ্ছা ফুপু আম্মা, অন্দরমহলের নজরবন্দিতে রাখছিল কেন? আমারে ঢুকতে দিত না। আমিনা তৃতীয়বারের মতো মিথ্যা বললেন, আমির তো ঢাকা দিয়ে গেছিল, কাল রাইতেই আইছে। আমির নাই এই জন্য পদ্মজার। লিখন কথা কেড়ে নিয়ে বলল, বুঝতে পেরেছি, সিকিউরিটি মানে নিরাপত্তা দিয়ে গেছিল। আমি আছি তো গ্রামে। আমির হাওলাদার খুব ভালোবাসেন পদ্মজাকে। শেষ শব্দ তিনটি লিখন জোরপূর্বক হেসে বলল, তার চোখের মনি চিকচিক করছে। মৃদুল আফসোস করে বলল, ধুর দেখা হইল না। লিখন বলল, আচ্ছা চাচি আসি এখন। মৃদুল লিখন পেরিয়ে আসে। মৃদুল বলল, পদ্মজা ভাবির চিঠি দেখে তো মনে হয় না এত সহজ ব্যাপার। লিখন বলল, হ্যাঁ, পদ্মজা একটা রহস্যময়ী, মায়াময়ী, তাই বোধহয় রহস্য রেখে চিঠি লিখেছে। আর মিস্টার আমির যেহেতু এখন সাথে আছে, নিশ্চয় পদ্মজা ভালো আছে। মৃদুল গভীর মগ্ন হয়ে কিছু ভাবছে। লিখন বলল, তবুও আগামীকাল পদ্মজা পূর্ণার সাথে যোগাযোগ না করলে আমরা আবার আসবো না হয়। মৃদুল লাফিয়ে উঠে বলল, এটাই ভাবছিলাম। লিখনের হাতের রক্ত পড়া বন্ধ হলেও খুব ব্যথা হচ্ছে, তা মুখ দেখেই বোঝা যাচ্ছে। মৃদুল বলল, ভাই সাইকেল নিয়ে আসি, এ অবস্থায় হেঁটে যাওয়া ঠিক হবে না। লিখনও সায় দিল। মৃদুল অলক ঘর থেকে সাইকেল নিয়ে আসে। মৃদুল সামনে, লিখন পিছনে বসলো। তাদেরকে দারোয়ান দেখে অবাক হয়, তবে বেশি কিছু বলতে পারেনি। মৃদুল হুমকি ধামকি দিয়ে বেরিয়ে পড়ে। রাতের স্নিগ্ধ বাতাসে লিখন অনুভব করলো তার বুকের সূক্ষ্ম ব্যথাটা সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে। সে একবার ঘুরে তাকালো হাওলাদার বাড়ির গেটের দিকে। খ্যাতিমান সুদর্শন ধনী লিখন শাহ, সে সবসময় ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রাখে। তাকে দেখে সবার কত সুখী মনে হয়। কত যুবক স্বপ্ন দেখে লিখন শাহর অবস্থানে আসার, কিন্তু তারা কি কখনো জানবে লিখন শাহ সর্বক্ষণ বুকের ভেতর বিষাক্ত সুস নিয়ে হাসে?
সেই সূচের তীব্রতা তাকে এক মুহূর্ত শান্তি দেয় না। পদ্মজা চারিদিকে হাঁটছে, কিন্তু চোখে পড়ার মতো কিছুই পাচ্ছে না। কি এমন আছে এখানে যা পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকে? কিছু তো নজরে আসছে না। পদ্মজা জঙ্গলে লতাপাতার উপর হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। শিশিরের জলে পায়ের তালু থেকে হাঁটু অব্দি ভিজে গিয়েছে। পাজরায় ঠান্ডা জমে যাওয়ার উপক্রম। থেকে থেকে কাছে কোথাও শিয়াল ডাকছে। পদ্মজার বুক ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে, ছিঁড়ে খাবে দেহ। ভাবতেই পদ্মজার গা শিউরে উঠল। সে ঢোক গিলল, তারপর আয়াতুল কুরসি পরে বুকে ফু দিল। আয়াতুল কুরসি যতবার সে পড়ে ততবার নিজের মধ্যে একটা শান্তি অনুভব করে, ভরসা পাই। এই মুহূর্তেও তার ব্যতিক্রম হয়নি। সে সামনে এগোতে এগোতে একসময় আবিষ্কার করলো তার পায়ের নিচের মাটির বদলে অন্য কিছু আছে। চকিতে পদ্মজার মস্তিষ্ক 4 গুণ গতিতে সচল হয়ে উঠল। সে পায়ের নিচের লতাপাতা সরাতে গিয়ে দেখলো এই লতাপাতাগুলোর শিকড় নেই। পদ্মজা দ্রুত গতিতে সব লতাপাতা সরালো। তখনই আবছা আলোয় চোখে ভেসে উঠল লোহার মেঝে। পদ্মজার মুখে একটি গাঢ় বিস্ময়ের ছাপ প্রতীয়মান হয়ে উঠল। তার উত্তেজনা বেড়ে যায়। শীতল শরীর উত্তেজনায় ঘামতে শুরু করলো। লোহার মেঝেটা খুব একটা বড় নয়। পদ্মজা টর্চ চালায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে একপাশে ছিদ্র রয়েছে। মনে হচ্ছে এখানে চাবি ব্যবহৃত হয়। চকিতে পদ্মজার মাথায় এলো আলমগীরের দেওয়া চাবিটার কথা। সে দ্রুত পেটিকোটের 2 ভাঁজ থেকে চাবিটা বের করলো। প্রবল উত্তেজনায় তার হাত মৃদু কাঁপছে। বিসমিল্লাহ বলে চাবি ছিদ্রে প্রবেশ করালো এবং কাজও করলো। পদ্মজা বিস্ময়ে বাখারা হয়ে পড়ে। কি হতে চলেছে? সে লোহার এই অংশটি 2 হাতে তোলার চেষ্টা করলো। যতটা ভারী ভেবেছিল ততটা নয়। পদ্মজা লোহা ভাবলেও এটা বোধহয় লোহার নয়। ধীরে ধীরে পদ্মজা আবিষ্কার করলো এটি একটা দরজা, গুপ্ত কোনো ঘরের দরজা। সে আতঙ্কে হিম হয়ে যায়। নিচের দিকে একটা সিঁড়ি নেমে গেছে। পদ্মজা তার কাঁপতে থাকা পা এগিয়ে দেয় ভিতরে। সে ভয় পাচ্ছে না তা না, খুব ভয় হচ্ছে। এমন আচানক ঘটনার সম্মুখীন তো আগে হয়নি। সিঁড়ি ভেঙে সে অনেক দূরে অব্দি নেমে আসে। ভীষণ ঠান্ডা এদিকে। মনে হচ্ছে সব স্বপ্ন। কোনো রূপকথার গল্পের রাক্ষসপুরীতে চলে এসেছে। চোখের সামনে ভেসে ওঠে আরেকটি দরজা। এই দরজাটি অদ্ভুত ধরনের। তাদের ঢাকার বাড়িতে হুবহু এরকম দরজা আছে। এই দরজার আড়ালে যাই হয়ে যাক, বাইরে শব্দ আসে না। পদ্মজা অস্পষ্ট একটা সন্দেহে বিভোর হয়ে ওঠে। এই দরজাটি খুলতে আলমগীরের দেওয়া চাবিটাই কাজ করে। পদ্মজা চাবিতে চুমু খায়। এত গুরুত্বপূর্ণ চাবি আলমগীর তাকে দিল কেন? এসব ভাবার সময় এখন না। বাকিটুকু তাকে দেখতে হবে। দরজা খুলে অন্য একটি অংশে প্রবেশ করতেই মুখে তীব্র আলোর ধাক্কা খেল। পদ্মজা কপাল কুঁচকে 2 হাত সামনে বাড়িয়ে আলোর গতিবেগ রোধ করে মুখে অস্ফুট বিরক্ত সূচক শব্দ করল। তারপর ধীরে ধীরে পিটপিট করে তাকালো। চারিদিকে রং বেরঙের বাতি জ্বলছে। এই বাতিগুলোও তার চেনা, তাদের বাড়িতে আছে। যখন বিদ্যুৎ থাকে না, ব্যাটারি চালিত এই বাতিগুলো পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে দেয়। 2 দিকে আরো 2টা দরজা। প্রথম দরজাটিতে লেখা স্বাগতম, দ্বিতীয়টিতে লেখা ধরক্ত। রুম্পা তো এমন কিছুই বলেছিল। পদ্মজা আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্বিতীয় দরজাটির দিকে হেঁটে আসে। এটার কোনো তালা নেই, তাহলে খুলবে কি করে? পদ্মজা ধাক্কা দিল, সাথে সাথে খুলে গেল। পদ্মজার মুখ হা হয়ে যায়। তার ঠোঁট বারবার শুকিয়ে যাচ্ছে। এ কোথায় এসেছে সে? আর কি ফিরতে পারবে নিজের ঘরে? আচমকা পদ্মজার কানে ভেসে আসে মেয়েদের কান্নার চিৎকার। পদ্মজার রক্ত হিম হয়ে যায়। এরকম একটা জায়গায় এতগুলো মেয়ে কেন কাঁদছে? কত কষ্ট, যন্ত্রণা সেই কান্নায়। কান্নার বেগ বাড়ছে, যেন কেউ বিরতিহীনভাবে আঘাত করছে। পদ্মজা 2 হাতে ছুরি ও রামদা শক্ত করে ধরল। তারপর সেই কান্না অনুসরণ করে এগিয়ে গেল সামনে। যত এগোচ্ছে কান্নাগুলো তীব্র ধাক্কা দিচ্ছে বুকে। পদ্মজার নিঃশ্বাস আটকে আছে। সে চলে এসেছে খুব কাছে। পদ্মজার সামনে আরেকটা ঘরের দরজা। দরজাটি একটু খোলা। সে সাবধানে দরজা খুলে ঘরের ভেতরে তাকালো। আর ঠিক তখনই তার পায়ের পাতা থেকে মাথার তালু অব্দি শিরশির করে উঠল। চোখের সামনে দেখা দৃশ্যটা দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো। মনে হচ্ছে জায়গায় জমে গেছে সে। বিবস্ত্র অবস্থায় 5-6টি মেয়ে হাতজোড় করে কাঁদছে আর কাঁপছে। তাদের শরীর রক্তাক্ত। আর সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা শ্যামবর্ণের দেহ। গায়ে শার্ট নেই, প্যান্ট নেমে এসেছে নাভির অনেক নিচে অব্দি। হাতে তার বেল্ট। সম্ভবত বেল্ট দিয়েই মেয়েগুলোকে আঘাত করছিল। প্রশস্ত দুষ্টপুষ্ট শরীরের গড়নের মানুষটিকে চিনতে পেরে পদ্মজার বুকের পাঁজর টান টান করে উঠল। তার হাত থেকে পড়ে যায় ছুরি ও রামদা। বিকট শব্দ হয়। সেই শব্দ অনুসরণ করে উপস্থিত মানুষগুলোর চোখ পড়ে দরজার দিকে। পদ্মজা ধপ করে বসে পড়ে মাটিতে। শরীরের সবটুকু শক্তি নিমিষেই কে যেন চুষে নিয়েছে। পদ্মজাকে দেখে মানুষটির চোখ হিংস্র জন্তুর মতো জ্বলজ্বল করে ওঠে। কপালের শিরা ফেঁসে ওঠে। হিংস্র চাহনি আরো ভয়ঙ্কর হয়ে যায়। সে ভাবতেই পারছে না পদ্মজা এত দূরে চলে এসেছে। পদ্মজা বিস্ময় পড়া ছলছল চোখ দুটি সেই মানুষটার দিকে তাক করে অস্পষ্ট স্বরে বলল, ছি। বিছানার উপর কাঁথা মোড়ানো ফরিনার দুর্বল দেহটি শুয়ে আছে। বিদ্যুৎ নেই। ঘরের এক কোণে লণ্ঠন জ্বলছে। ফরিনার চোখ বোঝা।
লতিফা পায়ে পায়ে হেঁটে এসে নিঃশব্দে ফরিনার শিউরে দাঁড়ালো, ক্ষীণস্বরে ডাকলো, খালাম্মা ঘুমাচ্ছেন? ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন, চোখের দৃষ্টি খোলা। কিছু মুহূর্তের ব্যবধানে বয়সের তুলনায় একটু বেশি যেন বয়স্ক দেখাচ্ছে। ফরিনা কিছু একটা বললেন, লতিফা বুঝলেন না। সে নত হয়ে ফরিনার মুখের কাছে নিজের মুখ এনে বলল, কি কইছেন খালাম্মা? ফরিনা দুর্বল গলায় নিম্ন স্বরে বললেন, পদ্মজা কই? লতিফা বলল, আপনার ঘরে না আইলো দেখলাম। ফরিনা বলল, ঘুম থাইকা উঠে তো দেহি নাই। ফরিনা থামলেন, তারপর বললেন, এখন কই? লতিফা বলল, মনে কয় ঘরে আছে, ডাক দিমু? ফরিনা বলল, না থাকুক। লতিফা বলল, খাইবেন কিছু? ফরিনা বলল, না, আরেকটা কাঁথা দে। লতিফা আলমারি থেকে লেপ বের করলো, তারপর ফরিনার গায়ের উপর দিল আর বলল, অনেক ঠান্ডা পড়েছে খালাম্মা, কাঁথা দিয়ে হবে না। ফরিনা লতিফার সাথে আর কথা বাড়ালো না। তিনি জানালার বাইরে চোখ রাখেন। রাতের আকাশ দেখা যাচ্ছে আর শীতল হাওয়া শাসা করে ঘরের ভেতর ঢুকছে। তিনি আকাশের গায়ে বাবুর ছোটবেলার মুখটা দেখতে পেলেন। যখন বাবুর জন্ম হলো, আমিনা কপাল কুঁচকে বলেছিলেন, তোমার ছেঁড়াই যে সত্যি কালা হয়েছে, আমি ঠিকই কইছিলাম। আমিনার কথা শুনে ফরিনার বিন্দুমাত্র রাগ হয়নি। বাবুর নিষ্পাপ মুখটা দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। সারা মুখে গুচ্ছ গুচ্ছ মায়া। এই মায়াময় শ্যামবর্ণের মুখ দেখে তিনি যেন পিছনের সব কষ্ট ধামাচাপা দিতে পেরেছিলেন। আদর করে কোলে নিয়ে ডেকেছিলেন, আমার বাবু। মায়াময় একরক্তি বাবুর নামকরণ হয় আমির হাওলাদার। ধীরে ধীরে বড় হয় আমির। মায়ের চুলের বেনি করে দেওয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস। মায়ের হাতে 3 বেলা না খেলে পেটই পড়তো না তার। কত শত আবদার ছিল তার। আম্মা আম্মা করে বাড়ি মাথায় তুলে রাখতো। যতবার আম্মা ডাকতো ততবার বোধহয় নিঃশ্বাসও নিত না। ছোট থেকেই আমির স্বাস্থ্যবান তেজি। বাবা মায়ের আদরের একমাত্র ছেলে ছিল। যখন আমিরের বয়স 14, তখন সে ফরিনাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছে। ফরিনা সেদিন আবেগে উৎপল্ল হয়ে ছেলেকে বকেছেন, উচ্চস্বরে হেসেছেন। জীবনে স্বর্গীয় সুখ নিয়ে এসেছিল আমির। পিছনের কথা ভেবে ফরিনার ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল, চোখ দুটি ভিজে উঠে চলে। এই বয়সে এসে স্মৃতির নরকীয় যন্ত্রণা হজম করা খুব কষ্টের। বয়স তো কম হলো না, 50-এর ঘরে পড়েছে। ফরিনা চোখের দেওয়াল টপকে উপচে পড়ছে নোনা জল। সেই জল দেখে লতিফা বিচলিত হয়ে উঠল, খালাম্মা ও খালাম্মা, কান্দেন কেন? ফরিনা ঠোঁট কামড়ে কান্না আটকালেন। ভেজা কণ্ঠে বললেন, তুই চালুতু। লতিফা ঠাই দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর বলল, পদ্মরে কিছু কইেন না খালাম্মা, কষ্টে মইরা যাইব। ছেলেটা ভালো আছে, ভালোই থাকুক, বাপ মা নেই। ফরিনা লতিফার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই সব জানতি লুতু? লতিফা মাথা নত করে বলল, হ। ফরিনা হিংসের মতো গর্জে উঠে বললেন, আমার আগে কইলি না কেন তুই? আমার বাবু কেমনে আমার হাত থেকে সুইটা গেল? বাপের রক্ত কেমনে পাইল? ফরিনা কাশতে থাকলেন। উত্তেজিত হওয়াতে শরীরের হাড়ে হাড়ে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। কেউ যেন কাঁটা চামচ দিয়ে একটার পর একটা ঘা দিচ্ছে। লতিফা আতঙ্কিত হয়ে পড়ে। ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খালাম্মা, আপনি চিল্লাইন না, আপনার ক্ষতি হইব। ফরিনা শ্বাসকষ্ট রোগীর মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে বললেন, আমার ক্ষতি হওয়ার আর কি আছে রে লুতু? লতিফা ভয় পেয়ে যায়। ফরিনা বিরতিহীন ভাবে কাশছেন, যেন শ্বাস নিতে পারছেন না। সে দৌড়ে 2 তলায় ছুটে যায় পদ্মজাকে আনতে। ফরিনা ছাদের দিকে চোখ নিবদ্ধ করে হা করে কয়েকবার নিঃশ্বাস নিলেন। মনে হচ্ছে দম গলা এসে আটকে গেছে। তিনি শূন্য, একেবারে ফাঁকা কুল। মজিদ হাওলাদার নামের নরপিচাস তার নিষ্পাপ বাবুকে খুন করে, নিষ্পাপ বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস্র আমিরকে। হাওলাদার বাড়ির রক্ত থেকে তিনি তার বাবুকে পরিষ্কার রাখতে পারেননি। প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা পাপের পাহাড় আমির যেন কয়েক বছরে কয়েক গুণ বড় করে তুলেছে। একজন দুঃখী মায়ের শেষ সম্বল হারিয়ে গেছে ভালোবাসা। চলছে শুধু অভিনয়। যার কাছে সেই অভিনয় ধরা পড়বে তার জায়গা বন্দি ঘরে নয়তো কবরে। বাতাসটাতে বোধহয় প্রকৃতি বিষ মিশিয়ে দিয়েছে। পদ্মজার বুক জ্বলছে, বুকের ভেতরটা তীব্র দহনে পুড়ে যাচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী আমির হাওলাদার। আমিরের হিংস্র চোখ দুটি শীতল হয় ভয়ে, আতঙ্কে জমে যায়। মস্তিষ্ক মুহূর্তেই ফাঁকা হয়ে যায়। হুট করে পদ্মজাকে দেখে তার চোখ দুটি স্বভাব সুলভ কারণে জলজল করে ওঠে, যা হিংস্র দেখায়। কিন্তু এই মুহূর্তে তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে। হাত থেকে বেল্ট পড়ে যায়। আর চোখে বিবস্ত্র মেয়েগুলোকে একবার দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল। এ কোন সময়ে পদ্মজার উপস্থিতি? পদ্মজার গাল বেয়ে জল মেঝেতে পড়ে। আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে আসে। পদ্মজাকে ছুতেই পদ্মজা স্যাঁত করে উঠল। ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকায় আমিরের দিকে। আমির জোর করে পদ্মজাকে তুলল। পদ্মজা জোরে জোরে কাঁদতে থাকলো। সে 2 হাতে ধাক্কা দেয় আমিরকে, কিন্তু এক চুলো দূরে সরাতে পারেনি। আমির পদ্মজার 2 হাত পিঠের দিকে নিয়ে নিজের এক হাতে চেপে ধরে, অন্য হাতে পদ্মজার মাথা বুকের সাথে চেপে ধরে বলল, কিছু দেখোনি তুমি? তারপরে উচ্চস্বরে কাউকে ডাকলো, আরভিদ, দ্রুত মেয়েগুলোকে ঢেকে দাও।
আমিরের ডাক শুনে কয়েক সেকেন্ডের মধ্যে একজন দৌড়ে আসে। দেখতে শ্বেতাঙ্গদের মতো, লাল চুল, তার হাতে কাপড়। সে দরজা পেরিয়ে মেয়েগুলোকে ঢেকে দিতে চায়। পদ্মজা কপাল দিয়ে আমিরের বুকে আঘাত করে আর্তনাদ করে বলল, ছাড়ুন আমাকে, আমার ঘেন্না হচ্ছে আপনাকে, কত নিকৃষ্ট আপনি। আমির বুঝতে পারছে না তার কি করা উচিত। আচমকা ঘটনায় সে হতবুদ্ধি হয়ে পড়েছে। পদ্মজা ধস্তাধস্তি শুরু করে, তার সারা শরীর যেন পোকায় কিলবিল করছে। মেয়েগুলোর মধ্যে কেউ একজন মেয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আপা আমারে বাঁচান, এই লোকটা আমারে মাইরা ফেলবো। আরবিদ নামের শ্বেতাঙ্গ লোকটি চোখের পলকে মেয়েটির গালে থাপ্পড় বসালো। মেয়েটি আম্মা বলে কেঁদে উঠল। পদ্মজার বুকে হাড়ে কাঁপন ধরে, এসব কি হচ্ছে, কেন হচ্ছে, সব দুঃস্বপ্ন হয়ে যাক। পদ্মজা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে। আরবিদের থেকে পাওয়া কাপড়ের এক টুকরো অংশ বুকের সাথে জড়িয়ে ধরে একটা মেয়ে পদ্মজাকে দেখছে। পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা ভালো, এখানে সবার মতো খারাপ না। তাই সে অনুরোধ করে বলল, আমাদের বাঁচান আপা, আমাদের অনেক মারে ওরা। আমির কিছুতেই পদ্মজাকে হাঁটাতে পারছে না, যেন জায়গায় জমে আছে। মেয়েটির কথা শুনে আমিরের মাথার রক্ত টকবক করে ওঠে। সে তার রক্তচক্ষু দিয়ে ভয় দেখালো। আরভিদ মেয়েটির পেট বরাবর লাথি মারে। মেয়েটি কুকিয়ে ওঠে, কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো। নগ্ন দেহটি দেয়ালের সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গুটিয়ে যায়। সেই গুটিয়ে যাওয়া দেহটির উপরই আরবিদ আরেকটা লাথি বসায়। মেয়েটি চিৎকার অব্দি করতে পারল না। নির্মম পাশবিক অত্যাচার পদ্মজাকে হিংস্র করে তুলল। সে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল। আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে, তাই সহজেই ছিটকে যায়। পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি। আরবিদ কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা তেড়ে এসে মুখ দিয়ে অদ্ভুত উচ্চারণ করে আরবিদকে আঘাত করলো। আরবিদের পরনে ঘন জ্যাকেট ছিল, তাই তার বেশি আঘাত লাগেনি। তবে সে আকস্মিক আক্রমণে ঘাবড়ে যায়। পদ্মজাকে আঘাত করতে চায়। আমির চেঁচিয়ে উঠল, আরবিদ থামো। আরবিদ থামলেও পদ্মজা থামলো না। সে আবার আঘাত করতে উদ্যত হলো। ধরে ফেললো আমির। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো ফসফস করতে থাকে। তার শরীর কাঁপছে ক্রোধে। পদ্মজার রাগ দেখে আমির প্রচন্ড অবাক হয়। পদ্মজার রাগ সে কোনোদিন দেখেনি। ফ্রান্স থেকে তারা অনেক যন্ত্রপাতি আনে, তার মধ্যে একটি পদ্মজার হাতের ছুরি। যে ছুরির ধার বিষের চেয়েও ধারালো, সে ছুরি পদ্মজার হাতে। আমির জবরদস্তি করে পদ্মজার হাত থেকে ছুরি ফেলে দিল। মেয়েগুলো ভয়ে কাঁপছে। তারা এখন পদ্মজাকে ভয় পাচ্ছে। এত সুন্দর মেয়ের তেজি রূপ দেখে মনে হচ্ছে 1000 বছর ধরে যুবতীদের রক্ত দিয়ে গোসল করে সৌন্দর্য রক্ষা করে এক ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সামনে দাঁড়িয়ে আছে। আমির পদ্মজাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসে। পদ্মজা হাত পা ছোটাছুটি করছে, চিৎকার করছে। দূরেই দাঁড়িয়ে ছিল আরেকজন লোক। তার চুলগুলো মেয়েদের মতন অনেক লম্বা, তবে ফর্সা। এত চেঁচামেচি শুনেও ভেতরে যায়নি, কারণ আমির না বলে তার এক পাও নড়ে না। আমির পদ্মজার সাথে ধস্তাধস্তি করতে করতে বলল, মেয়েগুলোকে সামলাও, দ্রুত যাও, আরবিদকে সাহায্য করো। লোকটি আমিরের আদেশ মতো চলে গেল। পদ্মজা নিজের কান দুটি বিশ্বাস করতে পারে না। তার স্বামীর কণ্ঠে কি শুনছে সে? বুকের জ্বালা পোড়া বেড়ে চলছে। মরে যেতে ইচ্ছে হচ্ছে তার। আমির পদ্মজাকে একটা ঘরে নিয়ে আসে। পদ্মজা নিজের মধ্যে নেই। সে কিরমির করছে, কাঁদছে। আমির পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দ্রুত চেয়ারের সাথে বেঁধে ফেললো। তখন পদ্মজার সুযোগ ছিল আমিরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করা, কিন্তু সে পারেনি। সে কার থেকে পালাবে? নিজের স্বামীর থেকে, যাকে সে ভালোবাসে। যে মানুষটা তাকে বুকে নিয়ে ঘুম পাড়ায়, খাইয়ে দেয়, শত শত আবদার পূরণ করে। পদ্মজা ডুকরে কেঁদে উঠল। এক হাতের উপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি মেনে নিতে পারছি না। আমির পদ্মজার চেয়ে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসলো। তার চোখে মুখে আতঙ্ক। সে চেয়ে রইল পদ্মজার দিকে। পদ্মজা চোখ তুলে তাকায়। আমিরের চোখে চোখ পড়ে। সে ঠোঁট দুটি ভেঙে কেঁদে বলল, আপনি আমাকে বাঁধতে পারলেন, আমির কিছু বলল না। পদ্মজা বলল, আপনি এভাবে মেয়েগুলোকে মারতেও পারলেন? আমির আগের অবস্থানেই রইল। পদ্মজা নাক টেনে বলল, এত খারাপ আপনি, এত বেশি, মেয়েগুলোকে কেন মারছিলেন? আমির শুধু চেয়ে রয়েছে। পদ্মজা বলল, এত নিষ্ঠুর আপনি, সব দুঃস্বপ্ন হতে পারে না? আমির পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে বলল, রেদওয়ান কোথায়? পদ্মজা কান্না থামিয়ে হাসলো, ধারালো সেই হাসি। ঠোঁটে হাসি রেখেই বলল, আমাকে পাহারা দিতে রেখেছিলেন, মারতেও কি বলেছিলেন? আমির বলল, যা বলছি উত্তর দাও। পদ্মজা কয়েক সেকেন্ড আমিরের মুখের দিকে চেয়ে রইল, তারপর বলল, মেরে দিয়েছি। আমির চমকে উঠল। কি? পদ্মজা বলল, মরেনি, হাসপাতালে আছে। আবারও পিনপতন নীরবতা। পদ্মজা আমিরকে দেখছে, যে মুখে মায়া ছাড়া কিছুই দেখতো না, আর সে মুখটা চিনছে না। বুকের ভেতরটা কেমন করছে। আল্লাহ যেন বুকের ভেতর জাহান্নামের আগুন ধরিয়ে দিয়েছে। পদ্মজার মস্তিষ্কে সব প্রশ্ন উধাও হয়ে গিয়েছে। শুধু দেখছে আমিরকে, ভাবছে আমিরকে নিয়ে। পদ্মজা হেসে জানতে চাইল, এখন কি করবেন আমাকে নিয়ে? বুকে ছুরি চালাবেন নাকি রামদা? মারার জন্য আর কি আছে? আমির নিশ্চুপ। সে নিজেও জানে না সে কি করবে। পদ্মজা বলল, পশুরা কাউকে ভালোবাসে না। আমির মুখ খুলল, বাসে বোধ হয়। পদ্মজা হাসলো। হাসতে হাসতে চেয়ারে হেলান দিল, তারপর আবার সোজা হয়ে বসলো। গুরুতর ভঙ্গিতে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিন। আমির বলল, অসম্ভব।
পদ্মজা বলল, আমি ঠিক ছাড়িয়ে নিব। আমির বলল, আর কিছু করো না। পদ্মজা বলল, কি করবেন, খুনি তো। আমির বলল, একটু ভয় ডর ঢোকাও মনে। পদ্মজা বলল, বিশ্বাস করুন, আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে। আমির চকিতে তাকালো। পদ্মজা কথাটা বলে কাঁপতে থাকলো। নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কি বলাচ্ছে, এই কথাটা সে মন থেকে বলেনি। সে কিছুতেই এমন কথা বলেনি। আমির নিজেকে সামলে নিয়ে বলল, ভালোই তো ছিলাম আমরা। পদ্মজা বলল, মুখোশধারীর সাথে আবার ভালো থাকা। আমির বলল, একদম মায়ের মতো হয়েছ। পদ্মজা বলল, নিখুঁত অভিনেতা। আমির বলল, বাধ্য হয়ে। পদ্মজা বলল, কে বাধ্য করেছে আপনাকে? আমির বলল, তোমার আদর্শ, তোমার পবিত্রতা। পদ্মজা বলল, আপনি কুশলিত করছেন। আমির বলল, বিয়ে করেছি। পদ্মজা বলল, কেন করেছেন? ভোগ করে নদীতে ভাসিয়ে দিতেন। তাহলে ভালোবেসে আজকের নরকীয় যন্ত্রণা সহ্য করতে হতো না। আমির বলল, সব ভুলে যাও, রানীর হালে থাকবে। আমিরের কণ্ঠে চোর নেই, সে পদ্মজাকে চিনে। পদ্মজাকে সে এতদিন অন্ধকারে রাখলেও পদ্মজা তাকে আলোতে রেখেছিল। সে আলো দিয়ে আমির চিনতে পেরেছিল পদ্মজাকে। পদ্মজা অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয়, কিন্তু চেষ্টা তো করতেই হবে। আজও পদ্মজা জানতে পারতো না কিছুই, যদি সে ঝড়ের কবলে না পড়তো। গুটিয়ে উলটপালট হয়ে গেছে। এরাই বোধহয় বলে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। পদ্মজা ছলছল চোখে আমিরকে দেখে। সে চোখের সামনে সবকিছু দেখেও যেন বিশ্বাস করতে পারছে না। সর্বাঙ্গে যেন কষ্ট হচ্ছে। শরীর থেকে রুহ বের হয়ে যাওয়ার সময় বোধহয় তেমন কষ্ট হয় না। পদ্মজা ঝরঝর করে কেঁদে দিল। এ কেমন নিয়তি তার। যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ প্রেমের কথা বলা মানুষটা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ঠান্ডা মাথায় ভাবছে, তাকে নিয়ে এখন কি করা যায়। পদ্মজা তার হাতের চুড়িগুলির দিকে তাকালো। চুড়ি দুটো তার মায়ের। মায়ের কথা খুব মনে পড়ছে। এই পৃথিবীতে তার একমাত্র ছায়া, একমাত্র ভরসার স্থান ছিল তার মা। মা মারা গেল। তারপর সে স্থানটা পরিবর্তন হলো আমিরের নামে। সেই মানুষটার রূপ এভাবে গিরগিটির মতো পাল্টে গেল না? পাল্টে যায়নি, এমনই ছিল, শুধু মুখোশ পড়েছিল ছদ্মবেশী। মেয়েগুলোর চিৎকার ভেসে আসে। তাদের অত্যাচার করা হচ্ছে খুব। কিছু একটা দিয়ে পেটাচ্ছে, ফ্যাস ফ্যাস করে শব্দ হচ্ছে। কোন বাবা মায়ের চোখের মণিদের এভাবে অত্যাচার করা হচ্ছে? পদ্মজার চিৎকারগুলোকে ইঙ্গিত করে বলল, আপনার কষ্ট হয় না, একটুও না? আমিরের ভাবান্তর হলো না। সে চিন্তায় মগ্ন। তার ছক উল্টে গেছে। এমন এক জায়গায় এসে ছক উল্টেছে যে তার ঠিক করার উপায় নেই। নতুন করে সাজালে সেখানে হয়তো পদ্মজা নয়, এত বছরের পাপের সাম্রাজ্য ত্যাগ করতে হবে। তুখরামের মনে মনে পরিকল্পনা করল, আপাতত যে কাজের জন্য তার ছুটে আসতে হয়েছে সে কাজটা সম্পন্ন করতে হবে। এই চাপটা মাথার উপর থেকে গেলেই তারপর অন্য কিছু। কয়েকদিন পদ্মজাকে নজরে রাখতে হবে। কিন্তু যদি সেই কাজ করার পথেই পদ্মজা দেয়াল হয়ে দাঁড়ায়? পদ্মজা চেয়ার থেকে ছুটতে চাইছে, ছটপট করছে। সে আমিরকে অনুরোধ করলো, শুনছেন আপনি? ওদের মারতে নিষেধ করুন। আপনার বুক কাঁপছে না? ওদের কান্না অনুভব করুন। ওদের কষ্ট হচ্ছে অনেক। পুরো শরীরে রক্ত ছিল, তার উপরে আবার মেরেছে। আমি সহ্য করতে পারছি না। আমির চুপ করে তাকিয়ে আছে পদ্মজার দিকে। তার চোখের পলক পড়ছে না। চাইলেও আর অজুহাত দেওয়া সম্ভব নয়। অজুহাত দেওয়ার মতো কিছুই নেই। এবার যা হবে সরাসরি হবে। পদ্মজার কান্না বেড়ে যায়। পদ্মজা কি মেয়েগুলোর জন্য কাঁদছে, নাকি নিজের স্বামীর সমর্থনে মেয়েগুলো অত্যাচারিত হচ্ছে এই বলে কাঁদছে, কে জানে।